এলিজা লেখনীতে ডাইনিং রোজ লাখি পর্ব সংখ্যা ২৬। এলিজা ঘরের উদ্দেশ্যে রওনা হয়। অপূর্ব পেছন থেকে এলিজার চুলের দর্পণ দেখে এলিজা জয়ার ঘরে যায়। অপূর্ব গোসল করে সাদা পাঞ্জাবির সাথে পায়জামা পরে, ভেজা চুল, জোর ভুরু, ডান ভুরুর ওপরে কালো ছোট একটা তিল। আয়নার সামনে দাঁড়িয়ে অপূর্ব নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এলিজাকে ডাকতেই কোনো সাড়া নেই। তৎক্ষণাৎ মনে পড়ে এলিজা জয়ার ঘরে। অপূর্ব ঘর থেকে বেরিয়ে জয়ার ঘরের উদ্দেশ্যে আসে। অপূর্ব জয়ার ঘরে আসে। জয়ার শরীরটা ভালো নেই। এলিজা পা টিপে দিচ্ছে। অপূর্ব জয়ার গা ঘেঁষে বসে। জয়ার শরীরের অবস্থা কি অপূর্ব জিজ্ঞাসা করে। জয়া আতুরে গলায় উত্তর দেয়। অপূর্ব মাথায় হাত বুলিয়ে দেয়, দোয়া করে। অপূর্ব মৃদু হাসে। কিছুক্ষণ তাকিয়ে থাকে। ফর্সা গায়ের রং, গায়ে সাদা পাঞ্জাবি, জোর ভুরু দেখতে অপূর্বকে খুব মায়াবী লাগছে। এলিজা আর চোখে দেখলো তা। অপূর্ব জয়ার সাথে কথা বলে স্থান ত্যাগ করে। জয়া উল্টো দিকে ঘুরে সোজা এলিজাকে বলল, আম্মু চুলটা বেঁধে দেই, আপনি শুয়ে থাকুন, উঠতে হবে না। এলিজা জয়ের চুলটা আঁচড়াতে আঁচড়াতে চোখ পড়ে দরজার দিকে। অপূর্ব দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। অপূর্ব ইশারা করে ঘরে যাওয়ার জন্য। এলিজা অপূর্বর কাণ্ড দেখে মিটমিট করে হাসে। এলিজা নাসূচক মাথা নাড়ে। জয়াকে রেখে যাবে না। অপূর্ব মুখ দিয়ে হিস হিস শব্দ করে আবারও ডাকে। এলিজা আর চোখে দেখে। তখন ইচ্ছা উল্টো দিকে ঘুরে বলল, অপূর্ব ডাকছে, তুই যা, আমি ঘুমাই ততক্ষণ। দেখ অপূর্বর কি দরকার। এলিজা হতভম্ব হয়ে যায়, আমতা আমতা করতে থাকে। এলিজা নিজের ঘরে চলে আসে। অপূর্ব এলিজাকে দেখে খাটের ওপর কাত হয়ে শুয়ে পড়ে। এলিজা ভুরু কুঁচকে বলল, আপনি মায়ের ঘর থেকে এভাবে ডাকলেন কেন? মা কি মনে করলো? সবসময় আপনি আমাকে লজ্জার মধ্যে ফেলে দেন, লজ্জা দিতে পছন্দ করেন খুব, তাই না? অপূর্ব শুধু মৃদু হেসে বলল, ম্যাডাম, আপনাকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না। একাকিত্ব অনুভব হয়। কখনো আমাকে একা রেখে যেও না, সহ্য হবে না। সামান্য এই ঘর থেকে ওই ঘরে তুমি গেলেই আমার ততটুকু সময় লাগে, যতটুকুন তুমি আসো না খুব কষ্ট হয়। এলিজা বলল, আপনি আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি ভুলে এসব চিন্তা করেন না, মৃত্যু ছাড়া কোথাও যাচ্ছি না। অপূর্ব মৃদু হাসে। এলিজা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা বলার ছিল। অপূর্ব ভুরু কুঁচকে বলল, কি কথা বলো? আমাকে এখান থেকে কিছুদিনের জন্য চলে যেতে হবে। কোথায়? সেই শহরে? মানে কি বলছো? এলিজা হাত দিয়ে চুলগুলো খোপা করতে করতে বলল, এনজিওর জন্য কিছুদিন বাইরে থাকতে হবে। বিক্রমপুরের কিছু কিছু জায়গায় তারা কিছু সদস্য নিয়ে মিটিং করবে, আমাকেও থাকতে হবে। অপূর্ব আপত্তির স্বরে বলল, তোমার চাকরিটা করতে হবেই। তোমার মামা মামির বলতে এলিজা অপূর্বর মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি থাকতে অন্য কারোর সাহায্য কেন নেবে? মানুষ নানান কথা বলবে। অপূর্ব মৃদু হেসে বলল, নানান মানুষের নানান কথা, তাদের এই কথা মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ করতে পারবে না। এলিজা উপেক্ষা করে বলল, দুদিন পরই তো যাব, আমার শরীরটা সুস্থ হোক। অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যাডাম, গতকাল তুমি মায়ের কথায় মত জাকির স্যারের ফোনটা কথা আমার কাছে বলনি, বলে হয়তো আমি তাকে বাঁচাতে পারতাম। এলিজা ল্যাপটা ভাঁজ করতে করতে বলল, আমি চেয়েছিলাম, আম্মু বারণ করলো। তৎক্ষণাৎ ঘরে উপস্থিত হলো মনোয়ারা। বলল, ছোটদাদা বাবু, আপনাকে কেউ ফোন করেছে, সেই লাইনে আছে। অপূর্ব দ্রুত পায়ে হেঁটে নিচে নামে। ফোনটা তুলতে ওপাশ থেকে সূর্যের মা বলল, অপূর্ব, তুমি আমার বাসাতে আসো। অপূর্ব জিজ্ঞাসা করে, কি হয়েছে? সূর্যের মা কাপা কণ্ঠে বলল, সূর্য গতকাল সকালে বেরিয়েছে আর বাসায় ফেরেনি। আমার ভীষণ চিন্তা হচ্ছে, বলে ফোনটা কেটে দেয়। ফোন কাটার সাথে সাথে দ্বিতীয়বার ফোন বাজে। অপূর্ব ফোন তুলে হ্যালো বলে। ওপাশ থেকে শ্রাবণ বলে ওঠে, থানাতে ডিসি সাহেব তোকে ডেকে পাঠিয়েছে। অপূর্ব সূর্যের চিন্তা উপেক্ষা করে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এলিজা জয়ার ঘরে চলে যায়। জয়া এলিজাকে দেখে উঠে বসে। এলিজা মৃদু হেসে বলল, আম্মা, শরীরের অবস্থা কি? জয়া পান বানাতে বানাতে বলল, তোর যত্নে যে কেউ সুস্থ হয়ে যাবে। এলিজা বলল, মা, আপনার সাথে কথা আছে। বল। একটা কেন, হাজারটা বল। এলিজা জয়ার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, না মা, আসলে এনজিওর কাজের জন্য 2 দিন বিক্রমপুরে যেতে হবে। সেখানে গ্রামে কিছু সদস্যের সাথে মিটিং হবে। জয়া পানির পিক ফেলে বলল, যাবি? বারণ কে করেছে? এলিজা জয়ার হাতে হাত রেখে বলল, আম্মা, আপনার শরীরটা ভালো নেই, তাই বললাম। জয়া যাওয়ার জন্য অনুমতি দেয়। এলিজা বলল, 2 দিন পর যাব, আপনার শরীরটা পুরোপুরি সুস্থ হোক।
বিকাল করেই সন্ধ্যা হয়ে যায়, শীত বেড়েছে কিছুটা। আকাশে তারাদের আনাগোনা বেশ। অর্পা এটা ওটা আঁকছে। পাখি অর্পার কাছে বসে আছে। অর্পা আঁকাবোকা দেখছে। পাখি হঠাৎ করে শ্রাবণের আঁকা পেন্টিংটার কথা মনে পড়ে। পাখি অর্পার ঘর ত্যাগ করে শ্রাবণের আঁকা ছবিটা দেখে। পাখি শ্রাবণের আঁকা দেখে অবাক হয়। পাখি ভেবেছিল হয়তো ঠিকমতো আঁকতে পারবে না, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে শ্রাবণ। পাখিটা যেভাবে ছিল শুয়ে, ঠিক সেইভাবেই ছবিটা গেছে। পাখি ছবিটা শুয়ে দেখলো। শ্রাবণের পাগলামির কথা ভাবতে ঠোঁটের কোণে একটা চিলতে হাসি চলে আসে। শ্রাবণ সকালে বেরিয়েছে, পুরো ঘরটা পাখি পরখ করছে। আলমারি খুলে শ্রাবণ একটা শার্ট বের করে। পাখি শার্টটা হাতে নিতে খাটের এক কোণে বসে গন্ধ শুকে। আনমনে শ্রাবণকে নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই হাজির হয় শ্রাবণ। পাখি চমকে ওঠে, হাত থেকে দ্রুত শার্টটা খাটের ওপর রাখে। শ্রাবণ অকিটকিটা হাত থেকে রাখতে রাখতে বলল, কি পিচ্ছি, মনে পড়ছিল খুব তাই না? তাই আমার জায়গায় আমার শার্টকে বসিয়ে দিয়েছ? বাবা, ভালোই তো। পাখি আমতা আমতা করে বলল, কে বলেছে আপনাকে মনে করছিলাম? আমি তো দেখছিলাম ধুতে হবে কিনা। শ্রাবণ হাতে শার্টটা নিয়ে বলল, এটা পরিষ্কার শার্ট। আমি একজন পুলিশ, আমাকে বোকা বানানো এত সহজ না। পাখি উল্টো দিকে ঘুরে যায়। শ্রাবণ ইউনিফর্মটা খুলে পাখিকে পেছন থেকে জড়িয়ে ধরতেই এভাবে চেপে ধরলেন, একটা হাড়ও থাকবে নাকি আমার? শ্রাবণ কানের কাছে মুখ নিয়ে বলল, ভেঙে যাক, আমার ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়ে দিব। পাখি শ্রাবণের হাতটা সরিয়ে দিল। আলমারি থেকে নামানো শার্টটা ভাঁজ করতে করতে বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দেই। শ্রাবণ স্নান ঘরে যেতেই পাখি বলে উঠল, দুলাভাইকে রেখে আসলেন যে? শ্রাবণের হাতের ঘড়িটা টেবিলের উপর রেখে বলল, থানাতেও কাজ আছে, আমাদের একজন ফরেন্সিক ডাক্তার মারা গেছে, সেই নিয়ে অপূর্ব ব্যস্ত। আমি চলে এসেছি আমার পিচ্চির জন্য। পিচ্চি যদি একা ঘরে কান্না করে তাই। পাখি মৃদু হেসে ভুরু কুঁচকে দেয়। রাত অনেক। এলিজা অপূর্বর জন্য অপেক্ষা করছে। অপূর্ব ফিরছে না। কিছুক্ষণ জয়ার ঘরে যায় তো কিছুক্ষণ অর্পার ঘরে। এলিজা খেয়াল করলো এই সুযোগে একবার বাইজিতের সাথে কথা বলা যাবে। এলিজা সবার নজর এড়িয়ে বাইরে বের হয়। বাইজিৎ বাইরে থাকা একটা চৌকির উপর শুয়ে আছে, মনের খুশিতে গুনগুন করে গান গাইছে। এলিজাকে বাইরে বেরোতে দেখে বাইজিৎ উঠে বসে, অমৃত হেসে দেয়। এলিজা কাছে এসে বসে। বাইজিৎ মৃদুভাবে বলে, আপা তুমি এখানে, আমার কিছু খাবার এনে দাও না। এলিজা বলল, তোর খিদে পেয়েছে? আগে বলবি তো, তুই অপেক্ষা কর, আমি নিয়ে আসছি। এলিজা ভাবলো বাইজিৎকে খাবার দিয়ে যদি তার মুখটা খোলা যায়, সত্যি কথা বের করা যায়, ওই দিন কি বলতে চেয়েছিল। এলিজা খাবারের জন্য রান্নাঘরে যায়। রাত 11টা। অপূর্ব ফেরেনি। আজ সবাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। এলিজা ঘটকা লাগলো, এত দ্রুত সবাই ঘুমিয়ে পড়লো, এমন মনে হয় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। এলিজা এসব ভাবনা উপেক্ষা করে বাইজিতের জন্য কিছুটা খাবার নিয়ে বাইজিতের কাছে আসে। বাইজিৎ খাবার দেখে অনেক আনন্দিত হয়। এলিজা বাইজিৎকে আস্তে স্বরে বলে, ওই দিন কি হয়েছিল? তুই ওরকম অদ্ভুত আচরণ করছিলি কেন? আবার দারোয়ান চাচা বলল তুই 2 দিন বিকালে গিয়েছিলি, কই? আমি তো দেখলাম না। বাইজিৎ খাওয়া বন্ধ করে দিল। ভাত মাখা ছেড়ে এলিজার দিকে দৃষ্টি স্থাপন করে। বাইজিতের চোখগুলো বড় বড় হয়ে যায়। শুনবা আপা তুমি, ওই দিন কি হয়েছিল? এলিজা আগ্রহ নিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। বাইজিৎ বলতে শুরু করবে, ঠিক তখন এলিজার মাথায় কেউ আঘাত করে। এলিজা হতভম্ব হয়। বাইজিতের হাত থেকে ভাতের থালাটা পড়ে যায়। এলিজা পেছন ঘুরে দেখে 2 জন কালো মুখোশধারী। এরা সেই 2 জন যারা আগে আমাকে খুন করতে চেয়েছিল, বলো এলিজা। চারদিকে নিস্তব্ধ। বাড়ির বাহিরে লোক ঢুকতে পারে না। চারদিকে উঁচু দেওয়াল করা। বাড়ির দারোয়ান আছে, সে কোথায়? তাদের চোখ এড়িয়ে এরা ঢুকলো কিভাবে? এলিজা মাথা খুব জোরে একটা আঘাত পায়নি। তোরা কারা? আর কে পাঠিয়েছে? সাহস থাকলে বলতো। হঠাৎই 2 জন মুখোশধারীর একজন আরেকজনের সাথে ফিসফিস করে কিছু বলল। একজন বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে, অন্যজনের হাতে মাঝারি সাইজের রামদা নিয়ে। এলিজার দিকে এগোতে থাকে। এলিজা ঘরের দিকে দৌড়াতে শুরু করলে অচেনা লোক ধরে ফেলে। এলিজার মুখ চেপে রামদাটা দেখিয়ে বলল, চটপট কাম কর, একদম শেষ করে দেবেন। এলিজা কণ্ঠ চিনল না। এলিজা হু হু করছে। এলিজাকে বাইরের দিকে নিতেই এলিজা বুঝতে পারল অচেনা লোকটা হঠাৎ এলিজাকে ছেড়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এলিজা হতভম্ব হয়। পেছনে ঘুরে দেখে বাইজিৎ কাটার দা দিয়ে লোকটিকে কোপ বসে দিয়েছে।
লোকটা লুটিয়ে পড়ে। বাইজি ছাপের মতো ফসফস করছে, আমার আপার গায়ে হাত দিছো? আমি থাকতে আমার আপারে কিছু হইতে দিব না, আমার সামনে আপার আমার আপারে মারবি? বাইজিদের এমন রূপ দেখে এলিজা অবাক হয়। এলিজা এদিক সেদিক পরখ করে। এলিজা লোকটির নাড় পর্যবেক্ষণ করে, দেখলো লোকটি মারা গেছে। এলিজা কিছুটা ভয় পেয়ে যায়, যদি কেউ দেখে ফেলে তবে বাইজিৎকে পুলিশে ধরে নিয়ে যাবে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এলিজা বাইজিতের আচরণে খুশি হয়, অবাকও হয়। রাত বেড়ে চলে, এলিজা বারবার এদিক সেদিক দেখে, লাশটা কি করবে বুঝতে পারে না। বাইজিতের হাত থেকে রক্তমাখা দাঁতটা ফেলে দেয়, হাতের উল্টো দিক দিয়ে নাক মুখ মুছে নেয়। এলিজাকে বলল, আপা তুমি চিন্তা করো না, আমি লাশটা পুঁতে রাখবো, এমনভাবে পুঁতে রাখবো যেন কোনোদিনও কেউ খুঁজে না পায়। এলিজা অবাক হয়, বাইজিতের কথার ভঙ্গিমা একদম অদ্ভুত রকমের ভয়ঙ্কর হয়ে উঠেছে। এলিজার চোখ বড় করে দেখে। বাইজিত অবাক ভঙ্গিতে এলিজাকে বলল, তুমি ঘরে যাও, আমি সব সামলে নিব, তোমাকে কেউ দেখলে সমস্যা হইব। এলিজা বাইজিতকে বলল, তুই পারবি সব সামলে নিতে? বাইজিৎ হ্যাঁ সূচক মাথা নাড়ে। এলিজা ঘরে চলে যায়। এলিজা বৈঠকখানায় বসে ভাবছে, বাড়ির মানুষগুলো ভারী অদ্ভুত। এত কিছু হয়ে গেল, তারা সত্যি কি কেউ টের পেল না, নাকি টের পেয়েও ঘাপটি মেরে বসে আছে? এলিজা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। এতক্ষণ যা কিছু হয়েছে তার কোনো চিহ্ন যেন তার না থাকে, কারণ অপূর্ব জানলে এলিজাকে নিয়ে ভীষণ চিন্তা করবে, আর এটা এলিজা চায় না। অপূর্ব চিন্তায় থাকুক। রাত 12টা, অপূর্ব ফিরছে না এখনো। এলিজা জয়ার ঘরের পাশে যায়, সেখানে জানালা দিয়ে বাহিরটা দেখা যায়। বাইজিতের লাশটা সরিয়ে নিয়েছে কিনা দেখতে, কিন্তু এলিজা যা দেখে তাতে অবাক হয়ে যায়। বাইজিৎ বসে বসে কাঠ কাটছে। কি নিচে কিছু হয়েছিল তার কোনো ছিটেফোঁটা চিহ্ন নেই। বাইজিৎ কাঠ কাটা রেখে পেছনের দিকে ঘুরে এলিজা যে জানালায় তাকিয়ে এলিজা বাইজিৎকে পরখ করে, তা সে পিছিয়ে ঘুরে দেখল। বেলা বাড়ছে, আজ কুয়াশা নেই, হঠাৎ করে ভীষণ গরম পড়েছে। আজ যেন হঠাৎ করে গভীর ঘুমে আচ্ছন্ন। এত বেলা অবধি কেউ ঘুমায় না, কিন্তু আজ সবাই ঘুমাচ্ছে। এলিজা সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য খাবার তৈরি করে। আজকে মঞ্জুরাও আসছে। এলিজা বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, অপূর্ব নিচে এলো বলে। গত রাতে করে জাহাঙ্গীর অপূর্ব একসাথেই বাড়ি ফেরে। এলিজা গতকাল রাতের ঘটনা কাউকে বলেনি। তৎক্ষণাৎ কামড়ে দাঁত সব কথা যেন হজম করে নিয়েছে। জয়া বলল, গতকাল কড়া ঘুম হয়েছে, এরকম হঠাৎ করে ঘুম হলো। আজ খুব রোদ্দুরের তেজ, হঠাৎ করে খুব ঠান্ডা, গরমে অসুস্থতা বাড়ে। বৈঠকখানায় বসে মনোয়ারাকে ডাকে, বলল, আটা দিয়ে চা করে নিয়ে আয় তো। এলিজা তৎক্ষণাৎ সবার জন্য টেবিলে খাবার দিয়েছে। মমতাজ অর্পা নিচে আসে। মমতাজ জয়ার দিকে তাকায়। গতকাল ঘুমটা অন্যরকম ছিল, এত গভীর ঘুম খুব ভালো লাগছে, কিন্তু এমন তো ঘুমাই না আমি। জয় মৃদু হাসে। মমতাজ রান্নাঘরের দিকে পা বাড়ায়। মমতাজ রান্না দেখছে, এলিজার কাজ করছে। সারাদিন মেয়েটা কত কাজ করে। আমার বউটারে দেখো, সারাদিন মহারানীর মতো পায়ের ওপরে পা তুলা থাকে। যা মৃদু হেসে বলল, তুই তোর ছেলের বউকে মহারানী করে রাখ, দেখবি সেও তোকে রাজরানীর মতো সম্মান করবে। ছেলের বৌমাকে বৌমা নয়, নিজের মেয়ের মতো দেখতে হয়, বুঝলি? এলিজা জয়ার কথায় খুশি হয়। এলিজা বাইজিতের জন্য কিছু খাবার আলাদা করে রাখে। এক এক করে সবাই খাবার টেবিলে দেয়। শ্রাবণ পাখি দুজনে একসাথে পাশাপাশি বসে পাখি দোস্ত বোধ করে। তার বোন কাজ করে যাচ্ছে, অথচ সে কিছু করে না। এলিজা তাকে কাজ করতে দিবে না, সে জানে। অপূর্ব খাবার খেতে খেতে বারবার এলিজাকে পরখ করছে। মৃদু হেসে বলল, আমার বউ যেমনই দেখতে তেমনই রান্না করে। এলিজা মৃদু হাসে। শ্রাবণ পাশ থেকে বলে উঠল, পিচ্ছি তোমার হাতে একদিন রান্না খেতে হবে। পাখি খাবার রেখে ভুরু কুচকে বলল, ভাইয়া আপনি আমাকে পিচ্ছি ডাকবেন না। তৎক্ষণাৎ শ্রাবণের ভীষণ লাগে। মমতাজ দ্রুত পানি দেয়। অপূর্ব মৃদু হাসে। অর্পা, ডালিয়া, চাঁদনি, এলিজা আওয়াজ করে হেসে ওঠে। শ্রাবণ পানি খেয়ে নেয়। শ্রাবণ পাখির দিকে দৃষ্টি স্থাপন করে বলল, আমি ভাইয়া? পাখি হ্যাঁ সূচক মাথা নাড়ে। শ্রাবণ পাখির কাছে এগিয়ে এসে বলল, আমি তোমার স্বামী। ভাইয়া কেন বলছো? ভাইয়াটা লেগেছে নাকি? তাও সবার সামনে। মমতাজ টেবিলের ওপর প্রান্ত থেকেই বলল, এই মেয়েটা ঠিক মতো আমার ছেলেকে খেতে দেবে না। বাবা, ওর কথায় কান দিস না, তুই তাড়াতাড়ি খেয়ে নে। জাহাঙ্গীর তখনও নিচে আসেনি। এলিজা বাইজিতের জন্য খাবার নিয়ে নিচে যায়। বাইজিৎ চৌকিতে বসে এলিজাকে দেখে মৃদু হাসে। এলিজা খাবারটা দিতে দিতে বলল, মুখোশধারী লোকটির লাশটি কোথায় পুঁতে রেখেছিস? বাইজিৎ ঠোঁট কুঁচকে হেসে ফিসফিস করে বলল, তা আমি রেখেছি, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো।
এলিজা চলে যায়। অপূর্ব সিঁড়ি বেয়ে নিচে নামছে, থানার উদ্দেশ্যে বের হবে। তৎক্ষণাৎ জয়া অর্পাকে দাঁড় করিয়ে নরম গলায় বলল, খোকা, আমার জন্য পান নিয়ে আসবি। আর আমার পান যে শেষ হয়ে গেছে। অপূর্ব মৃদু হেসে বলল, এভাবে বলার কি আছে? তুমি বললে পানের দোকানটায় কিনে নিয়ে আসবো তোমার জন্য। শ্রাবণ অপূর্বর থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পাখি রান্নাঘরে যায়, বাহানা ধরেছে আজ সে রান্না করবে। এলিজা রান্নাঘরে পাখিকে দেখে মৃদু হেসে বলল, এখানে কেন এসেছিস? কোনো কিছু করতে হবে না, হাত পুড়ে যাবে। পাখি বলল, আপু, একদিনে কিছু হবে না। আচ্ছা কর, তাহলে খুব সাবধানে। এলিজা রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই পেছনে ঘুরে সন্দেহের গলায় মৃদু হেসে পাখিকে প্রশ্ন করলো, গতকাল ঘুম কেমন হয়েছিল? পাখি এলিজার দিকে দৃষ্টি স্থাপন করে বলল, বিছানা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমটা ভালোই হয়েছিল। এলিজা মনোয়ারাকে উদ্দেশ্য করে বলল, পাখির যা দরকার গুছিয়ে দাও, ওর যাতে কোনো আঁচ না লাগে। আমি আমার ঘরে যাচ্ছি। এলিজা জয়ার ঘরের দিকে চলে যায়। এলিজা গিয়ে জয়া মেঝেতে সে কোমর ধরে কাঁদছে। এলিজা অস্থির হয়ে যায়। কি হয়েছে আম্মা? এরকম কোমর ধরে কাঁদছেন কেন? জয়া কাঁপা কণ্ঠে বলল, মারে ভীষণ কষ্ট হচ্ছে, কোমরের ব্যথাটা বেড়েছে, তার সাথে বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। এলিজা কি থেকে কি করবে বুঝতে পারে না। জাহাঙ্গীরকে ডাকে। জাহাঙ্গীর স্টোর রুম থেকে চলে আসে। জাহাঙ্গীর জয়াকে ধরে বসায়। কাপা কণ্ঠে সে বলল, কি হয়েছে খোকার মা? এরকম করছো কেন? জয় নিস্তেজ হয়ে যাচ্ছে। জাহাঙ্গীর এলিজাকে বলল, তুমি বসো জয়ের কাছে, আমি অ্যাম্বুলেন্সকে ফোন দিই। রাত 8টা নাগাদ অপূর্ব কিছু ফাইল চেক করছে। পাশে শ্রাবণ চা খাচ্ছে। হঠাৎই অপূর্বর বুকের ভেতর চাপা চাপা ব্যথা অনুভব হয়। অপূর্বর বুকে হঠাৎ করে জ্বালা পোড়া শুরু হয়েছে। অপূর্ব কাজে মন দিতে পারছে না। অপূর্ব শ্রাবণকে বলল, কি হয়েছে? কিছু ভাবছিস? অপূর্ব কাঁপা কণ্ঠে বলল, মনটা ভীষণ কুগাইছে। হঠাৎ কেমন জানি মনে হচ্ছে চারদিকে অন্ধকার ছায়ার মতো আচ্ছন্ন হচ্ছে। শ্রাবণ বলল, চল বাড়ি ফিরে যাই, আমারও কিছু ভালো লাগছে না। তৎক্ষণাৎ একজন কনস্টেবল অপূর্বকে বলল, স্যার, আপনার বাড়ি থেকে একজন মেয়ে ফোন করেছিল, বললে এখনই বাড়ি ফিরতে। অপূর্ব চোখগুলো ছানা বড়া হয়ে যায়। হঠাৎই কেমন যেন অদ্ভুত সব রকম অনুভূতি হচ্ছে তার সাথে। অপূর্ব দ্রুত পায়ে বেরিয়ে যায়। শ্রাবণ গাড়ি ড্রাইভ করছে। অপূর্ব অঝরে ঘামছে। চারদিকে কেমন অন্ধকার হয়ে আসছে তার। অপূর্বর ভেতর জ্বালা পোড়াটা বেড়েছে। তাড়াতাড়ি গাড়ি চালা, রাস্তা যেন শেষও হচ্ছে না। আকাশে তারাগুলো ঢেকে যাচ্ছে কালো মেঘে। অপূর্ব বারবার উঁকি দিয়ে দেখছে রাস্তা শেষ হলো কিনা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল বাড়িতে। অপূর্বর বুকটা ধুকপুক করছে। হঠাৎ কি হলো? কপাল বেয়ে দরদর করে ঘাম জড়িয়ে পড়ছে। বাড়ির সামনে অনেক মানুষজন। এত মানুষের ভিড় কেন? কি হয়েছে? অপূর্ব ভেতরে যায়। চারদিকে সবাই কাঁদছে। কান্নার আওয়াজে যেন বাড়ি হই হুল্লোড় হয়ে যাচ্ছে। অপূর্বকে দেখে অর্পা দৌড়ে আসে। অপূর্বকে জড়িয়ে ধরে। অপূর্ব থমকে যায়। এলিজা সিঁড়ির কোণে বসে কাঁদছে। পাশে পাখি কাঁদছে। মমতাজ নিস্তেজ হয়ে পড়ে আছে। জাহাঙ্গীর নিস্তব্ধ হয়ে বসা। অপূর্ব অর্পার দুশ্চিনায় হাত দিয়ে কাপা গলায় বলল, কি হয়েছে অর্পা? কি হয়েছে বল আমায়, এমন করছিস কেন? অর্পা কথা বলার মতো অবস্থা নেই। অপূর্ব দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো। অর্পা হাতের ইশারায় বাঁদিকে দেখায়। অপূর্বর চোখগুলো বড় বড় হয়ে যায়। হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেছে এক নিমিষেই। একটা খাটিয়া, ওপরে সাদা কাফন দিয়ে ঢাকা। অপূর্ব ধীরে ধীরে এগোয়। অপূর্বর হাঁটার শক্তি যেন নিমিষে ফুরিয়ে গেছে। অপূর্ব কাপা হাতে ধীরে ধীরে সাদা কাপড়টা তুলে দেখে জয়া শুয়ে আছে, রুহহীন হয়ে শুয়ে আছে। অপূর্বর মা বলে চিৎকার দেয়। অপূর্বর চিৎকারে চারদিকে নিস্তব্ধ হয়ে যায়। অপূর্ব কান্নাজড়িত কণ্ঠে বলে, মা, ও মা, মা, কি হয়েছে তোমার? তোমায় না ওরা এভাবে বাইরে শুয়ে রেখেছে কেন মা? ও মা, কথা বলো, চোখ খোলো না মা। মা, তোমার কি হয়েছে? ও মা বলে অপূর্ব কান্না ভরা কণ্ঠে বলতে শুরু করে, এই আমার মায়ের কি হয়েছে? আমার মা কেন খাটিয়ায় শুয়ে আছে? আমার মা না সকালে আমায় খোকা বলে ডেকেছে, এখন কেন আমার মা চুপ হয়ে আছে? ও মা, মা, চোখ খোলো না মা। আশেপাশে সবাই অপূর্বর কান্না দেখে কান্না করছে। প্রতিবেশী মহিলারা মুখে কাপড় চেপে কাচ্ছে। কেউ কেউ দোয়া করছে, অপূর্বকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। অপূর্ব যায় লাশের কাছে বসে অঝরে কাঁদছে। মা, ও মা, চোখ খোলো, তোমার খোকা তোমায় ডাকছে, কথা বলো না মা। এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে আমার সাথে? আমাকে একা রেখে কিভাবে গেলে? আমাকে কে খোকা বলে ডাকবে? কে কে মাথায় হাত দিয়ে দোয়া করবে? ওঠো না মা। ও মা, ও মা, ওঠো না মা। মা।
শ্রাবণ অপূর্বর পেছনে দাঁড়িয়ে ফোঁপাচ্ছে। অপূর্বকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ যেন তার কাছে নেই। শ্রাবণের হাত জয়ের জন্য আনা পান। অপূর্ব পানটা থাবা মেরে নিয়ে বলল, ও মা, তুমি না পান আনতে বলেছিলে? এই যে তোমার জন্য পান নিয়ে এসেছি, দেখো। মারে, একটিবার চোখ খুলো না মা, একটিবার ওঠো না মা। আমি আর পুলিশের চাকরি করব না মা। তুমি না বললে এই কাজ যেন পছন্দ না তোমার। তোমায় সারাদিন আমায় নিয়ে চিন্তায় থাকতে হয়। আমি চাকরিটা ছেড়ে দেব, আর তোমায় চিন্তা করতে হবে না। সারাদিন তোমার সাথে সময় কাটাবো। তাও তুমি ওঠো মা। মা, ওঠো না, একটিবার কথা বলো। হঠাৎ চারদিকে নিস্তব্ধ। গাছের পাতাগুলো যেন মা হারানোর বেদনায় কাতর হয়ে উঠেছে। অপূর্বর বুক ফাটা কান্না। ভেঙে যাচ্ছে সবকিছু। অপূর্ব মাটিতে লুটিয়ে বসে পড়েছে। ওমা, সাড়া দাও। মারে, একটিবার ওঠো না। পাশে বসে ইমাম সাহেব অপূর্বর কাঁধে হাত রেখে বলল, আর যে তোর মা সাড়া দেবে না। মাঝে চলে গেছে পরপারে। যার মা চলে গেছে তার দুনিয়ার সব থেকে দামি জিনিসটাই যেন চলে গেছে। ভেঙে পড়িস না বাপ, এটা ভেঙে পড়ার সময় না। দোয়া কর। অপূর্ব খাটিয়ার সাথে কপাল লাগিয়ে কাঁদতে থাকে। মামা বলে ডাকতে থাকে। অপূর্ব, মা ওঠো না মা। ও মা, খোকা বলে ডাকবে। কে আমার পথে বসে থাকবে বলো তুমি ছাড়া? ইমাম সাহেব অপূর্বকে সরাতে চেয়ে বলল, চোখের পানি পড়বে, মৃত মানুষের ক্ষতি হবে, সর। অপূর্বকে খাটিয়া থেকে সরাতে পারছে না। অপূর্বর হাতে জয়ের জন্য আনা পানটা অপূর্ব শক্ত করে ধরে রেখেছে। অপূর্ব ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। মমতাজ এলিজাকে সান্ত্বনা দিচ্ছে। এলিজা ঝরে কাছে কাপা কণ্ঠে বলছে, কাকি, আমার আম্মার কি হলো? আমার আম্মা না বলেই চলে গেল। আমি আমাকে বলে ডাকবো কাকে? কার শরীর থেকে আমার মায়ের গন্ধটা শুকবো? এলিজার বুকের ভেতরটা মুচড়ে যাচ্ছে। চারদিকে নিস্তব। জাহাঙ্গীর এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। মমতাজ সোফাতে বসে বসে চোখের পানি মুছছে। শ্রাবণ মমতাজকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, কখন মারা গেল? মমতাজ শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলল, তোরা সকালে যখন বেরিয়ে যাস, তারপর হঠাৎ কোমর আর হাটের ব্যথা শুরু হয়, নিস্তেজ হয়ে পড়ে। তোর চাচা অ্যাম্বুলেন্সে ফোন দেয়। হাসপাতালে নেওয়ার আগেই মমতাজ কথা থামিয়ে হু হু করে কান্না করে দেয়। শ্রাবণ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়। অপূর্বকে সান্ত্বনা দেয়। অপূর্ব খাটিয়ে ধরে বসে আছে, কেউ সরাতে পারছে না। বাইজিৎ কিছু দূরে বসে কাঁদছে। কাছে চাঁদনি। একে একে হাজির হয় থানার অফিসাররা। অপূর্বর বন্ধুরা আসে। অপূর্ব চোখের পানি মুছে জয়াকে দেখলো। কাপা চোখে মৃত মানুষকে দেখলো। পরপারে আপনি আমার জন্য অপেক্ষা করবেন, জান্নাতে যেন আমি আপনার সাথে থাকতে পারি আম্মা। অপূর্ব থম মেরে মাটিতে বসা। আমার মা নেই, কিভাবে মানবো? কিভাবে বুঝ দেবো নিজের মনকে? কিভাবে? অপূর্ব ভেঙে পড়ছে। অপূর্ব নিস্তেজ হয়ে পড়ছে। শ্রাবণ, মৃদুল, তানভীর ওরা তিনজন অপূর্বকে ঘরে নিয়ে যায়। অপূর্ব নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছে না। এলিজাকে দেখে জয়া, এলিজা শাশুড়ি মনে হয়। নিজের এলিজার জয়াকে দেখে নিজের শাশুড়ি মনে হয়নি, নিজের মা মনে হয়েছে। নিজের মা না থাকায় জয়াকে নিজের মায়ের স্থানটা দিয়েছিল, সেও আজ নেই। এলিজা নিজেকে শক্ত করে অপূর্বর কাছে যায়। সোফাতে বসে অপূর্ব। এলিজা অপূর্বর কাঁধে সান্ত্বনামূলক হাত রাখে। অপূর্ব এলিজার দিকে দৃষ্টি স্থাপন করে। অপূর্ব চোখে যেন রক্ত মাখা, লাল হয়ে উঠেছে। ইমাম সাহেব জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, মৃতলার যত রাখবে তত বেশি কষ্ট পাবে। আপনি বললে মহিলারা মিলে গোসল করে ব্যবস্থা সেরে ফেলুক। জাহাঙ্গীর হ্যাঁ সূচক মাথা নাড়ে। কিছু মহিলা জয়ের লাশ নিয়ে গোসল করানো শুরু করে। ডিসি সাহেব আসে। অপূর্বর পাশে বসে সান্ত্বনার স্বরে বলল, যার কাছের মানুষ হারায় তারাই বুঝে মানুষটা হারানোর ব্যথা কত নিষ্ঠুর। যার মা চলে যায় সে বুঝে মা হারানোর বেদনা কতটা নিষ্ঠুর। ধৈর্য ধরো, দোয়া করো তোমার মার জন্য। জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, চৌধুরী সাহেব, রাতে জানাজা অনুষ্ঠিত হোক, মৃত আত্মা শান্তি পাবে। যত রাখবেন তত বেশি কষ্ট হবে তার। জাহাঙ্গীর হ্যাঁ সূচক মাথা নাড়ে। মহিলারা জয়ের লাশ গোসল করে নিয়ে আসে। ইমাম সাহেব বলল, মহিলাদের মধ্যে ও ছেলে সন্তান স্বামী যদি একবার মৃত ব্যক্তিকে দেখতে চান, শেষবারের মতো দেখে নিন, এরপর আর দেখতে দেওয়া হবে না। অপূর্ব আসে। অপূর্বকে ধরে রাখে মৃদুল, তানভীর, শ্রাবণ। হাঁটার শক্তি নেই যেন। অপূর্ব আসে, ওর পাশে মমতাজ, এলিজা সবাই শেষবারের মতো দেখে নেয়। বাজিদ সহ দুজন কবর খুঁড়ছে, কেউ বাঁশ কেটে আনছে। সবাই ভেতরে যেতে বলা হয়। ছেলেরা জানাজার জন্য বাইরে থাকতে বলা হয়। মেয়েরা ঘরের ভেতর। অবশেষে জাহাঙ্গীর। সবাইকে দেখে জাহাঙ্গীর
কে পাথরের মতো শক্ত মানুষ, অথচ আজ নিস্তেজ হয়ে গেছে সে। জাহাঙ্গীর জল চোখে জয়ের খাটিয়া ধরে। খোকার মা, ভালোবাসতাম আমি তোমাকে। আমার ওপর রাগ কর্কশে কখনো আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারিনি। সবসময় মেজাজ দেখাতাম, চুপ থাকতাম, তোমার প্রশ্নের জবাব দিতাম না। এখন আমায় কে প্রশ্ন করবে বলো না খোকার মা? সবসময় মেজাজ দেখালেও আমি যে তোমায় কতটা ভালোবাসি কখনো বলা হয়ে ওঠেনি খোকার মা। একটিবার চোখ হলো না। জাহাঙ্গীরের কান্নার আওয়াজ নেই, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বলছে, পরপারে আপনি আমার জন্য অপেক্ষা করবেন। সেদিন আমি আপনার সমস্ত প্রশ্নের জবাব দেব। ভালোবাসার অপ্রকাশিতই থেকে গেল। শুনছো খোকার মা, কত অন্যায় করেছি তোমার সাথে। এই মাপ আমি কার কাছে চাইবো? কথা দিচ্ছি, এই তোমায় পরপারে না হয় আরেকবার সুযোগ দিও, তখন হয় ক্ষমা চেয়ে নিব এই তোমার কাছে। সবাই দেখছে জাহাঙ্গীরকে। এই প্রথম জাহাঙ্গীর কঠোরত্ব থেকে নরমত্বটা জাহাঙ্গীর চেয়ে আছে। চোখে পানি পড়ছে। জাহাঙ্গীর ভেঙে পড়া দেখে সবাই কাছে অবাক হচ্ছে। কেউ বলছে, পুরুষ মানুষ যত নিষ্ঠুর হোক, তার মনের এক কোণে তার স্ত্রীর জন্য ভালোবাসাটা থাকে। সে থাকে। জাহাঙ্গীর জয়ের কপালে চুমু দেয়। খুব শীঘ্রই আমি আসছি। অপূর্ব জাহাঙ্গীরকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর জানাজা শুরু হয়। জানাজায় উপস্থিত হয় আশেপাশের সমস্ত মানুষ। চৌধুরী পরিবারের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয় জয়ের মৃতদেহটাকে। কবরে রাখা হয়। একে একে সবাই মাটি দেয়। মাটি দেওয়ার কার্যক্রম শেষ হয়। ঘরে এক এক কোণে এক একটা নিস্তেজ হয়ে বসে আছে। জাঁকজমকপূর্ণ বাড়িটা হঠাৎ করে নীরব। অপূর্ব ফ্লোর থেকে উঠে যায়। ধীর পায়ে হেঁটে জয়ের ঘরে যায়। জয়ের ঘরটা অপূর্ব ভালোভাবে পরখ করে। কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরখানে। মায়ের প্রতিটা প্রতিটা জায়গায় জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে। জয়ার আলমারি খুলে একটা জয়ার ব্যবহার করা কাপড় বের করে। কাপড়টা নিয়ে খাটের ওপর বসে পড়ে। কাপড়ের গন্ধটা শুকে অপূর্ব চোখ দেওয়া ঝরে পানি পড়ছে। পাশে থাকা জয়ার পানের থালা। অপূর্ব পানের থালাটা দেখছে অপলক দৃষ্টিতে তাকিয়ে। জয়ার চশমা, পান সুপারি, কত কি অপূর্ব দেখছে আর ভাবছে, মায়ের স্মৃতি কিভাবে তুলে ধরবো, কিভাবে ভুলে যাবো এগুলো। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে মায়ের স্মৃতি। তৎক্ষণাৎ উপস্থিত হয় এলিজা। জয়া চলে যায়। এলিজার প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু অপূর্বর চোখের পানি দেখে এলিজার আরো বেশি কষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে ভিতর থেকে। এলিজা কাছে আসে, অপূর্বকে বোঝানো শুরু করে, এরকম কাঁদলে মায়ের আত্মা কষ্ট পাবে, কাঁদবেন না, দোয়া করেন। অপূর্ব চোখ মুছে। অপূর্ব ক্লান্ত। এলিজার কোনো কথার জবাব দিল না। অপূর্ব জয়ের বিছানায় শুয়ে পড়ে। এলিজা অপূর্ব শরীরে হাতে দেখে। অপূর্ব চোখ বুজে নেয়। হাতে তার মায়ের শাড়ি বুকের ভেতর জড়িয়ে রেখেছে। এলিজা অপূর্বকে বিড়বিড় করতে দেখে বলল, আমার স্বামীর বেদনা আমাকে দিয়ে দাও মাবুদ, তবু তাকে শান্তি দাও। এলিজা অপূর্বর কপালে হাত বুলিয়ে দিতে কিছুক্ষণ পর অপূর্বর কপালে চুমু খেয়ে এলিজা স্থান ত্যাগ করে। অপূর্ব ক্লান্ত চোখে এলিজা ঝড় পানে দেখে। এলিজা সবার কাছে চলে যায়। সবাই ঘরে যেতে বলে। সবাইকে একরকম করেই সবার শরীর খারাপ হয়ে যাবে। কেউ কারো কথা না বলেই যে যার মতো ঘরে যায়। রাত 3টা 40 নাগাদ। কেউ ঘুমায়নি, যে যার ঘরে বসে আছে। জাহিকিনী আলোপন জাহাঙ্গীর বারান্দায় বসে পুরনো অ্যালবামে তাদের বিয়ের ছবি দেখছে। অপূর্ব বিছানার এক পাশ থেকে ওপাশ করছে। হঠাৎই চোখ মেলে তাকায়। শীতল হাওয়া বইছে। জানালার পর্দাগুলো উড়ে যাচ্ছে। জাহাঙ্গীর বারান্দায় বুকের ওপর ছবি রেখে মনের অজান্তে ঘুমিয়ে যায়। হঠাৎই অপূর্ব দেখতে পায় দরজার সামনে কেউ দাঁড়িয়ে। অপূর্ব উঠে বসে। চোখ পরিষ্কার করে দেখতে পায় জয়া দাঁড়িয়ে, পরনে সাদা কাপড়। অপূর্ব উঠে দাঁড়ায়। জয়া উল্টো দিকে হাঁটা শুরু করে। অপূর্ব মা মা বলে পেছন পেছন আসতে থাকে। মা, একটাবার শোনো, একটাবার আমার কথা শোনো। তোমার খোকা যে তোমায় ছাড়া ভালো থাকতে পারবে না মা। দাঁড়াও মা। জয় হাঁটছে তো হাঁটছে, ছাদে চলে যায়। অপূর্ব জয়ের পেছনে দাঁড়িয়ে আছে। অপূর্ব ভাঙা গলায় বলল, মা যেও না, কষ্ট হচ্ছে ভীষণ। ও মা। জয়া রেলিং অতিক্রম করে চলে যাচ্ছে। অপূর্ব দ্রুত পায়ে দৌড়াচ্ছে জয়াকে ধরতে। মা দাঁড়াও, যেও না। অপূর্বকে পেছন থেকে শ্রাবণ ধরে ফেলে। কি করছিস? কোথায় মা? এভাবে কেউ ছোটে? সবাই চলে আসে। অপূর্ব বুঝলো হ্যালুসিনেশন হচ্ছে। ভোরের আলোয় চারদিকটা নতুন সকালের মতোই সমাগম। তবে আজকের দিনটা গতকালের দিনের চেয়েও হাজার গুণ নিস্তব্ধ। নিস্তব্ধ আকাশ, নিঃশব্দ চারপাশ। মাহিন দিন যায় বড্ড কঠিন। মঞ্জুরা নেই। মনোরা
সবার জন্য হালকা পাতলা কিছু খাবার তৈরি করছে। লিজা রান্নাঘরে আসে। অপূর্ব সকাল সকাল গোসল সেরে নেয়। কিছুক্ষণ পর মসজিদে আজান হবে। শ্রাবণ, অপূর্ব দুজন মিলে মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে ফেরার পথে অপূর্ব চলে যায় জয়ার কবরের কাছে। জয়ার কবর দুই ভাই মিলে জিয়ারত করে। অপূর্ব হাত তুলে দোয়া করে মায়ের জন্য। মা হারানোর বেদনা কষ্টে নিমগ্ন। কেটে যায় আরো 60টি দিন। শ্রাবণ চলে যায় থানায়। অপূর্ব যায়নি। একা একা ভালো লাগছে না, বড্ড একাকিত্ব মনে হয়। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে তার কাছে। মা ছাড়া যেন পুরো দুনিয়াটাই ফাঁকা হয়ে গেছে এই মুহূর্তে। তার কিচ্ছু ভালো লাগে না। মারানোর বাড়ির সমস্ত কাজ করছে মনোয়ারা। বাড়ির রান্নাঘর থেকে মনোয়ারা সবকিছু কেটে ধুয়ে দেয়। বাইজিৎ ও বাড়িতে নেই, বলে ওর মা অসুস্থ, তাই গ্রামে চলে গেছে। মমতাজ বসে বসে পান চিবোচ্ছে। তারও দিনগুলো এখন আর কাটে না। মমতাজ সিদ্ধান্ত নিলে বিদেশে আর যাবে না। জয়া নেই, সবার দেখভাল তারই করতে হবে। সবাই বাচ্চা বাচ্চা, তাই সিদ্ধান্ত নিয়েছে বিদেশে ফিরবে না।